ওয়েলকাম টু মাই ফেসবুক লাইভ ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ খালিদ ইবনে আহাদ, জুনিয়র ইন্সট্রাক্টর মেকানিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। আমি চতুর্থ পর্ব মেকানিক্যাল টেকনোলজির ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি প্রথম থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা। তো ঘূর্ণিঝড় আমফানের কারণে আমার একটি ক্লাস অনেকে যথাসময়ে করতে পারেনি, যার কারণে আজকে আমি একটি ওই বিষয়ের উপরে রিভিউ ক্লাস নিব। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিমের সাপোর্ট প্রতিক্রিয়া ও বলের মোমেন্ট। অনেকে এই ক্লাসটি যথাসময়ে করতে পারেনি, মিস করেছে, তো তারা এই ক্লাসটি এখান থেকে আবার করে নিতে পারো। আমি আজকে এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব এবং ম্যাথমেটিক্যালি টার্ম ইনশাল্লাহ সমাধান করব। আজকের আলোচনা থেকে বিম এবং বিমের সাপোর্ট প্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। মোমেন্টের মাধ্যমে প্রতিক্রিয়া বল নির্ণয় করতে পারা যাবে। তো চলো তাহলে আজকের ক্লাস আরম্ভ করা যাক। বিম। তো প্রথমে বিম সম্পর্কে জানতে হবে। বিম হচ্ছে এক প্রকার আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি, পিলার, কলাম, দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে এবং এর উপর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে। চিত্রে আমরা একটি বিমের চিত্র দেখতে পাচ্ছি। এইখানে উপর থেকে লোড আরোপিত হচ্ছে বিমের উপর এবং নিচ দিক থেকে দুইটা সাপোর্ট দেয়া আছে। এইখানে সাধারণত বিমের উপর থেকে যে পরিমাণ লোড আরোপিত হয় এবং সাপোর্ট প্রতিক্রিয়া বল, এই দুটার মান পরস্পর হয় সমান। এখানে যদি লোড বেশি হয় এবং সাপোর্ট প্রতিক্রিয়া মান কম হয় তাহলে দেখা যাচ্ছে বিম ভেঙে যেতে পারে বা বেঁকে যেতে পারে। বিমের প্রকারভেদ: সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম, আবদ্ধ বিম, ধারাবাহিক বিম। বিমকে সাধারণত এই কয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক নম্বরে হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। এখানে আমরা একটি সাধারণভাবে স্থাপিত বিমের চিত্র দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে সকল বিমের দুই প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলে। এখানে দেখা যাচ্ছে যে এই বিমের দুইটি প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করতেছে। তো এইখানে দুইটি সাপোর্ট মুক্ত অবস্থায় আছে এবং উপর থেকে লোড আরোপ করতে হচ্ছে। এই বিমটিকে বলা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিমের সাধারণত এক প্রান্তে হিঞ্জ এবং অপর প্রান্তে রোলার সাপোর্ট দেওয়া থাকে যাতে এটা আনুভূমিক বল প্রতিরোধ করতে পারে। এবার হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমের চিত্র আমরা দেখতে পাচ্ছি। চিত্র দেখে বুঝতে পারছি যে বিমের এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থেকে লোড বহন করে তাকে ক্যান্টিলিভার বিম বলে। এখানে এক প্রান্ত আবদ্ধ অবস্থায় থাকে এবং অন্য প্রান্ত মুক্ত থাকে, এই অবস্থায় লোড বহন করে থাকে। এই বিমটিকে বলা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ঝুলন্ত বিম: যেসব বিমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের বাইরে বর্ধিত অবস্থায় লোড বহন করে তাকে ঝুলন্ত বিম বলে। এখানে এক প্রান্ত বা উভয় প্রান্তই দেখা যাচ্ছে যে সাপোর্টের বাইরে লোড বহন করে থাকে। এই বিমটাকে বলা হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম বা ঝুলন্ত বিম। আবদ্ধ বিম: যেসব বিমের এক প্রান্ত বা উভয় প্রান্তই সাপোর্টের যেসব বিম উভয় প্রান্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তাকে আবদ্ধ বিম বলে। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি যে উভয় প্রান্তই আবদ্ধ অবস্থায় আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে আবদ্ধ বিম। এটা আবদ্ধ অবস্থায় থেকে লোড বহন করে থাকে এই বিমটা, এই কারণে এটাকে বলা হচ্ছে ফিক্সড বিম বা আবদ্ধ বিম। এটা দুই প্রান্তই ফিক্সড বা আবদ্ধ থাকে। এবার হচ্ছে কন্টিনিউয়াস বিম বা ধারাবাহিক বিম বা অবিচ্ছিন্ন বিম।
এখানে বলা হচ্ছে যেসব বিম দুই বা ততোধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে তাকে অবিচ্ছিন্ন বা ধারাবাহিক বিম বলে। এখানে দুই বা তার অধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে থাকে, অর্থাৎ একাধিক পরিমাণে সাপোর্ট দেওয়া থাকে, এটাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন বা ধারাবাহিক বা কন্টিনিউয়াস বিম। আশা করি সকলে বিম সম্পর্কে বুঝতে পারতেছো। বিমের সাপোর্ট, বিমের সাপোর্ট হিসাবে এই তিন ধরনের সাপোর্ট সাধারণত ব্যবহার করে থাকে। সাধারণভাবে স্থাপিত সাপোর্ট বা সিম্পল সাপোর্ট, হিঞ্জ বা কবজা সাপোর্ট এবং হচ্ছে রোলার সাপোর্ট। বিমের সাপোর্ট প্রতিক্রিয়া নির্ণয়ের পদ্ধতি অনুসারে উপরোক্ত বিমগুলোকে দুইটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম এবং অপরটি হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। এখন যেসব বিমের সাপোর্ট প্রতিক্রিয়া সাম্য অবস্থা সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায়, যেসব বিমের সাপোর্ট প্রতিক্রিয়ার মান সাম্য অবস্থা সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় সেগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। উদাহরণ হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, ঝুলন্ত বিম। এই বিমগুলি হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। এই বিমগুলোর সাপোর্ট প্রতিক্রিয়া সাম্য অবস্থার যে ফর্মুলা আছে, হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, মোমেন্টের বীজগাণিতিক যোগফল 0, এই সূত্র প্রয়োগ করে যদি নির্ণয় করা যায় সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট। আর এইগুলো হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের উদাহরণ। এরপরে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম, যে সকল বিমের সাপোর্ট প্রতিক্রিয়া মান সাম্য অবস্থার সূত্র প্রয়োগ করে নির্ণয় করা যায় না সেইগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। তো যেমন হচ্ছে আবদ্ধ বিম, ধারাবাহিক বিম ইত্যাদি হচ্ছে সাম্য অবস্থার সূত্রের সাহায্যে নির্ণয় করা যায় না সাপোর্ট প্রতিক্রিয়া মান। বিমের প্রতিক্রিয়া বল নির্ণয়। বিমের প্রতিক্রিয়া বল সাধারণত এই দুটি পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা যায়। একটি হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড বা বৈশ্লেষিক পদ্ধতি এবং গ্রাফিক্যাল মেথড বা লেখচিত্র পদ্ধতি। এবার আমরা আসি বলের মোমেন্ট সম্পর্কে। কোন বস্তুর উপর প্রযুক্ত বলের প্রভাবে ওই বস্তু কোনো একটি বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরতে চায় বা ঘুরতে থাকে, তাহলে এই ঘুরতে থাকার প্রবণতার পরিমাণকে প্রযুক্ত বলের মোমেন্ট বলা হয়। মনে করি যে এই বিন্দু সাপেক্ষে মোমেন্ট এম এ সমান হচ্ছে, এখানে আমরা একটা বিম দেখতে পাচ্ছি যার দুটি সাপোর্ট দেওয়া আছে এবং এখানে এফ বল প্রয়োগ করা হচ্ছে, এটার ডিস্টেন্স হচ্ছে ডি। এই বিন্দু সাপেক্ষে মুভমেন্ট এম এ সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে মোমেন্ট সমান হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে প্রযুক্ত বলটা কত? এফ। এবং যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছি সেইখান থেকে প্রযুক্ত বলের লম্ব দূরত্বটা কত? ডি। তাহলে এই বিন্দুতে মোমেন্ট, যে বিন্দুতে মোমেন্ট নিব এম এ, সেখান থেকে লম্ব দূরত্বটা নিতে হবে। তাহলে এখানে হচ্ছে এফ ইন্টু ডি। তাহলে আমরা পেলাম যে মোমেন্ট সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু লম্ব দূরত্ব। মোমেন্টের একক, মোমেন্টের একক হচ্ছে কেজি মিটার, কেজি সেন্টিমিটার, নিউটন মিটার, কিলোনিউটন মিটার। যেহেতু এখানে বল আছে এবং দূরত্ব আছে, সুতরাং বল এবং দূরত্বের এককই হচ্ছে মোমেন্টের একক। মোমেন্টের প্রকারভেদ। মোমেন্ট সাধারণত দুই প্রকার, যথা ক্লকওয়াইজ মোমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ মোমেন্ট, কোন বল যদি নির্দিষ্ট লম্ব দূরত্ব থেকে বস্তুকে ঘড়ির কাঁটার দিকে ঘোরায় বা ঘোরাতে চায়, তাহলে বলের এরূপ ঘূর্ণন প্রবণতাকে ক্লকওয়াইজ মোমেন্ট বলে। অর্থাৎ যদি বস্তুটি কি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে হবে কি? ক্লকওয়াইজ মোমেন্ট। তো এইখানে আমরা ক্লকওয়াইজ মোমেন্ট দেখতে পাচ্ছি। এখানে এই বিন্দুতে যদি আমরা মোমেন্ট নেই, তাহলে এই বিন্দু থেকে যে বিন্দুতে আমরা একটি বিষয় মাথায় রাখতে হবে, যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিব তার বাম পাশে, যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিব তার বাম পাশে কোনো বল যদি নিচ দিক থেকে উপর দিকে ক্রিয়া করে, এখানে আমরা দেখতে পাচ্ছি এই সাপোর্টটি নিচ থেকে কি উপর দিকে ক্রিয়া করতেছে, তাহলে এটা ঘুরবে কি? ক্লকওয়াইজ। এটা ঘুরবে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। আবার যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিব তার ডান পাশে কোনো বল যদি উপর থেকে নিচ দিকে ক্রিয়া করে, তখন সেটিও ঘুরবে ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে। এখানে আমরা ফিগারে দেখতে পাচ্ছি যে এই একটু বলটি কি করছে, এইখান থেকে
এই বিন্দুতে আমরা মুভমেন্ট নিচ্ছি, এখানে এই বিন্দুতে আমরা মুভমেন্ট নিচ্ছি, তার ডান পাশে অবস্থান করছে। তাহলে ডান পাশে উপর থেকে নিচ দিকে ক্রিয়া করতেছে, এটা মাথায় রাখতে হবে। যে বিন্দুতে মুভমেন্ট নিব তার ডান পাশে যদি উপর থেকে নিচ দিকে ক্রিয়া করে তাহলে এটা কি হবে, ক্লকওয়াইজ, এবং বাম পাশে যদি নিচ থেকে উপর দিকে যায় তাহলে হবে ক্লকওয়াইজ মুভমেন্ট। আশা করি বুঝতে পারছো। এবার হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তার অপোজিট। কোন বল যদি নির্দিষ্ট লম্ব দূরত্ব থেকে বস্তুকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই বা ঘোরাতে চাই তাহলে বলের এরূপ ঘূর্ণন প্রবণতাকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বলে। তাহলে আমরা যে বিন্দুতে মুভমেন্ট নিব সেখান থেকে কোনো বস্তু যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাহলে যে বিন্দুতে মুভমেন্ট নিব তার বাম পাশে কোনো বল যদি কি উপর থেকে নিচ দিকে ক্রিয়া করে তখন সেটি ঘুরবে কি, অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এবং কোনো বল যদি ডান পাশে অবস্থান করে এবং নিচ থেকে উপর দিকে ক্রিয়া করে তাহলে সেটি ঘুরবে কি, ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজের বিপরীত হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে হচ্ছে কি ঘড়ির কাঁটার দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজের বেলায় যে বিন্দুতে মুভমেন্ট নিব তার বাম পাশে কোনো বল যদি উপর থেকে নিচ দিকে ক্রিয়া করে তখন সেটি ঘুরছে কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। আবার যদি এখানে কোনো বল যদি নিচ থেকে উপর দিকে ক্রিয়া করে, যে বিন্দুতে মুভমেন্ট নিব তার ডান পাশে কোনো বল যদি নিচ থেকে উপর দিকে ক্রিয়া করে তাহলে সেটি ঘুরবে কি, অ্যান্টি ক্লকওয়াইজ। লোড, কোনো কাঠামোর উপর আগত বিভিন্ন প্রকারের বলকে লোড বলে। অর্থাৎ কোনো কাঠামো বা বিমের উপর যে বিভিন্ন প্রকার বল প্রয়োগ হয় সেগুলোকে বলা হচ্ছে লোড। লোডের ধরন, বিভিন্ন ধরনের লোড রয়েছে, যেমন হচ্ছে পয়েন্ট লোড বা কেন্দ্রীভূত বা বিন্দু লোড, আর ডিস্ট্রিবিউটেড লোড বা সমভাবে বিস্তৃত লোড, ট্রায়াঙ্গুলার লোড বা অসমভাবে বিস্তৃত লোড বা ত্রিভুজাকার লোড, ইনক্লাইন্ড বা হেলানো লোড। এখন প্রথমে কেন্দ্রীভূত বা বিন্দু লোড আমরা দেখতে পাচ্ছি। এখানে বিন্দু লোডটা একটা নির্দিষ্ট পয়েন্টে কাজ করে থাকে, এই কারণে এটার নাম বলা হচ্ছে পয়েন্ট লোড বা বিন্দু লোড। তো এর মোমেন্ট সমান হবে লোড ইন্টু মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। মোমেন্ট সমান আমরা জানি কি, বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে বলটাই হচ্ছে লোড, তাহলে মোমেন্ট সমান হবে লোড ইন্টু মোমেন্ট বিন্দু হতে, মোমেন্ট বিন্দু বলা হচ্ছে যে বিন্দুতে আমরা মোমেন্ট নিব সেই বিন্দু, লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে এখানে মোমেন্ট সমান হচ্ছে ডাব্লু ইন্টু ডি। এখানে ডাব্লু হচ্ছে লোড আর ডি হচ্ছে যে মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে আমরা কি নিব, লোডটা নিব প্রথমে কি, W1। তাহলে এই W1 থেকে যে বিন্দুতে মুভমেন্ট নিচ্ছি এখান থেকে এই ডিস্টেন্সটুক হচ্ছে এই W1 এর মুভমেন্ট, আর এখানে হচ্ছে W2। তাহলে এই W2 নিতে হবে এবং এখান থেকে যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিচ্ছি সেই ডিস্টেন্সটা নিতে হবে। তাহলে লোড ইন্টু মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, যেহেতু আমরা জানি মোমেন্ট সমান হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব। তো এখানে আমরা W1, তাহলে এটা কি কোথায় কাজ করছে, লোডটা এই বিন্দুতে, ডিস্টেন্স আমাদের নিতে হবে কোথা থেকে, যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিচ্ছি সেইখান থেকে। ডিস্ট্রিবিউটেড লোড বা সমভাবে বিস্তৃত লোড। তো সমভাবে বিস্তৃত লোড এখানে দেওয়া আছে কি, ডাব্লু কেজি পার ইউনিট, ডাব্লু কেজি পার ইউনিট মানে প্রতি ইউনিটে ডাব্লু কেজি। তাহলে কতটুকুর উপরে আছে, সাপোজ এল এর উপরে আছে, তাহলে সমভাবে বিস্তৃত মোট লোডটা কত হবে, ডাব্লু ইন্টু এল। এখানে আবার আমরা দেখি ডিস্ট্রিবিউটেড লোডটা বলা হচ্ছে যে এখানে এই পুরো বিমটির উপরে, পুরো কাঠামোটির উপরে দেয়া আছে ডাব্লু কেজি পার ইউনিট, অর্থাৎ প্রতি ইউনিটে ডাব্লু কেজি। এখানে ইউনিটটা যে কোনো একক হতে পারে, মিটার, সেন্টিমিটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট বিস্তৃত লোডটা তাহলে কি হচ্ছে, তাহলে ডাব্লু কেজি পার ইউনিট, তাহলে প্রতি ইউনিটে ডাব্লু কেজি। তাহলে এল পরিমাণ ইউনিটে কত হবে, ডাব্লু ইন্টু এল। মোট বিস্তৃত লোড হচ্ছে এইটা। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ডিস্ট্রিবিউটেড লোডটা সবসময় কাজ করে, বিমের মাঝ বরাবর। তাহলে ডিস্ট্রিবিউটেড লোড কাজ করে বিমের মাঝ বরাবর। তাহলে মোমেন্ট সমান হবে মোট বিস্তৃত লোড ইন্টু মোমেন্ট বিন্দু হতে বিস্তৃত লোডের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব। মোমেন্ট সমান হচ্ছে মোট বিস্তৃত লোড
ইন্টু মোমেন্ট বিন্দু থেকে, অর্থাৎ যে বিন্দুতে আমরা মোমেন্ট নিব সেখান থেকে বিস্তৃত লোডের মাঝ বরাবর দূরত্বটা নিতে হবে। তাহলে এই বিষয়টি আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ডিস্ট্রিবিউটেড লোড কাজ করে মাঝ বরাবর। তো ডিস্ট্রিবিউটেড লোড যখন আমরা হিসেব করব তখন মোট বিস্তৃত লোডটা হবে ডাব্লিউ ইন্টু এল, অর্থাৎ কতটুকুর উপর ডিস্ট্রিবিউটেড লোডটা দেয়া আছে সেইটা হবে, এবং আমার ডিস্টেন্সটা নিতে হবে যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিব সেইখান থেকে তার মাঝ বরাবর। তো এটা মনে করি এখানে মাঝ বরাবর কাজ করতেছে, তাহলে এই যে বিন্দুতে মুভমেন্ট নিচ্ছি তার মাঝ বরাবর ডিস্টেন্সটা নিতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপর হচ্ছে ট্রায়াঙ্গুলার লোড বা অসমভাবে বিস্তৃত লোড বা ত্রিভুজাকার লোড। তো ত্রিভুজাকার লোডের মোমেন্ট হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল ইন্টু মোমেন্ট বিন্দু হতে ত্রিভুজের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। এখানে যেহেতু হচ্ছে মোমেন্ট সমান হচ্ছে বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে এইখানে ত্রিভুজের ট্রায়াঙ্গুলার লোডের বা ত্রিভুজের ক্ষেত্রফলটাই হচ্ছে তার বল। এখানে ত্রিভুজের ক্ষেত্রফলটাই হচ্ছে তার বল। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কি হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, সুতরাং এখানে ত্রিভুজের বলটা হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা এর ক্ষেত্রফল, এবং মোমেন্ট বিন্দু হতে ত্রিভুজের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিব সেইখান থেকে কি মনে করি যে এই ত্রিভুজের ভর কেন্দ্র এই বরাবর কাজ করতেছে, তাহলে এই ভর কেন্দ্র পর্যন্ত দূরত্বটাই হচ্ছে তার লম্ব দূরত্ব। তাহলে ত্রিভুজাকার লোডের বল হবে কি তার ক্ষেত্রফলটাই হবে তার বল, ত্রিভুজাকৃতি লোডের ক্ষেত্রফলটাই হবে তার বল, আর লম্ব দূরত্বটা হবে কি ভর কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্স। এখন ত্রিভুজের ভর কেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করব সেটা ভর কেন্দ্রের চ্যাপ্টারে ডিটেলস আলোচনা করা হয়েছে। এখানে আমরা দেখাই দিই যে যদি এখানে আমরা বোঝানোর জন্য দিয়েছি যে যদি এখানে আমরা দেখতে পাচ্ছি এই ত্রিভুজটি কি 90 ডিগ্রি বা সমকোণী ত্রিভুজ, এখানে বেজ থেকে কি হবে বিভাগ 3, বেজ থেকে এক্স বার, এখানে আমাদের যেহেতু আনুভূমিকভাবে সুতরাং শুধু এক্স বারই নির্ণয় করতে হয় মুভমেন্টের ক্ষেত্রে। তো এক্স বার সমান হচ্ছে এটা যেহেতু 90 ডিগ্রি, সবসময় খেয়াল রাখতে হবে যদি 90 ডিগ্রি বেস থেকে যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তখন ফর্মুলা হবে বিভাগ 3, আর এটা হচ্ছে 90 ডিগ্রি চাইতে ছোট কোণ, অর্থাৎ কি কোণ সূক্ষ্মকোণ। যদি এই সূক্ষ্মকোণ থেকে আমাদের ভরকেন্দ্র নির্ণয় করতে বলা হয় তখন ফর্মুলা হয়ে যাবে কি 2 বিভাগ 3। তাহলে এই সিম্পল বিষয়টি মাথায় রাখলে আমরা ভরকেন্দ্রটি ভুল হবে না, সহজে নির্ণয় করতে পারবো। যে এখানে খেয়াল রাখতে হবে আমাদের যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা সমকোণী ত্রিভুজ যদি এখান থেকে নির্ণয় করতে হয় তাহলে হবে ফর্মুলা বিভাগ 3, এটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র এক্স বার সমান। আর যদি সূক্ষ্মকোণ হয় বেস থেকে তাহলে কি হবে 2 বিভাগ 3। হেলানো লোড যদি দেওয়া থাকে তাহলে মোমেন্ট কি হবে আমরা জানি যে হেলানো লোডটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটি হচ্ছে লম্ব বরাবর এবং একটি হচ্ছে ভূমি বরাবর। তাহলে মোমেন্ট সমান হবে হেলানো লোডের উল্লম্ব উপাংশ, তাহলে এখানে মোমেন্ট সমান হবে হেলানো লোডের উল্লম্ব উপাংশটা নিতে হবে এইটা ইন্টু মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে যে বিন্দুতে মোমেন্ট নিচ্ছি এখানে আমরা মোমেন্ট নিচ্ছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হবে তার মোমেন্ট। তাহলে এখানে আনুভূমিক বলটা হিসেব হবে না, শুধুমাত্র হবে কি উল্লম্ব উপাংশ। যেহেতু আমরা জানি যে হেলানো লোডের ক্ষেত্রে এর বল হচ্ছে হেলানো লোডের উল্লম্ব উপাংশ, শুধুমাত্র উল্লম্ব উপাংশটাই হচ্ছে তার এখানে বল ক্রিয়া করে। তো আর মোমেন্ট বিন্দু হতে লোডের প্রয়োগ বিন্দু পর্যন্ত দূরত্ব, যেহেতু বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে হেলানো লোডের ক্ষেত্রে বল হবে কোনটা শুধুমাত্র উল্লম্ব উপাংশটাই বল হবে, আনুভূমিক উপাংশটা এখানে কাজে আসবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন আমরা অঙ্কে চলে যাই। এখানে একটা আমরা অঙ্ক দেখতে পাচ্ছি যে সাধারণভাবে স্থাপিত এই বিমের দৈর্ঘ্য 8 মিটারের উপর চিত্র অনুযায়ী লোড প্রয়োগ করা হলে এ ও ই বিন্দুতে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তাহলে প্রথমে অঙ্কটি ভালোভাবে আমাদের দেখে নিতে হবে কোন বিন্দুতে এ ও ই বিন্দুতে, তাহলে এ বিন্দুর প্রতিক্রিয়া বল আর এ এবং ই বিন্দুর প্রতিক্রিয়া বল আর ই নির্ণয় করতে হবে। তো এখানে আমাদের সব ধরনের লোডই দেওয়া আছে, পয়েন্ট লোড, ডিস্ট্রিবিউটেড লোড, ট্রায়াঙ্গুলার লোড। তাহলে আমরা অঙ্কতে চলে যাই। তো প্রথমে অঙ্কটি ভালোভাবে দেখে নিতে হবে এবং ফিগারটা অঙ্কন করে নিতে হবে। তাহলে এই বিন্দুতে মুভমেন্ট নিয়ে পাই আমরা, যে বিন্দুতে মুভমেন্ট নিব সেই বিন্দুর বীজগাণিতিক যোগফল
হয়ে যাবে কি 0। এখানে আমরা ক্লকওয়াইজ নিয়েছি 0, এখানে আমরা ক্লকওয়াইজ পজিটিভ নিয়েছি, সামেশন এম এ ইকুয়াল টু 0, অর্থাৎ যে বিন্দুতে আমরা মোমেন্ট নিব সেই বিন্দুতে সকল বীজগাণিতিক যোগফল হয়ে যাবে 0। তাহলে এই বিন্দুতে যেহেতু কোনো হিসাব হবে না সেহেতু আর এখানে কাজে আসবে না, যেহেতু এই বিন্দুতে আমরা মোমেন্ট নিয়েছি এই কারণে এখানে মোমেন্টের হিসাব হয়ে যাবে 0। যেহেতু আমরা মোমেন্ট সমান জানি বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে আমরা এই বিন্দুতে মোমেন্ট নিলাম, এখানে আর এ বল পেলাম, কিন্তু লম্ব দূরত্ব তো এখানে নেই, এই কারণে আর এ যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে মোমেন্টের বীজগাণিতিক যোগফল হয়ে যাবে 0। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে 16 কিলোনিউটন, এটা হচ্ছে পয়েন্ট লোড। তাহলে আমাদের মোমেন্ট হবে বল ইন্টু লম্ব দূরত্ব, তাহলে বল কত 16 ইন্টু লম্ব দূরত্ব কি যে বিন্দুতে আমরা মোমেন্ট নিচ্ছি সেখান থেকে দূরত্ব কত, এখানে দেওয়া আছে 1, তাহলে 16 ইন্টু 1 প্লাস, যেহেতু এটা যে বিন্দুতে আমরা মোমেন্ট নিচ্ছি উপর থেকে নিচ দিকে ক্রিয়া করতেছে, এটা অবশ্যই ঘুরবে কি ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ, এখানে সবগুলো উপর থেকে আসছে সুতরাং সবগুলোই ঘুরবে ঘড়ির কাঁটার দিকে বা ক্লকওয়াইজ। কিন্তু এখানে আর এই বলটা এটা কি নিচ থেকে উপর দিকে যাচ্ছে, এটা ঘুরবে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ। আশা করি বুঝতে পারছো। তাহলে পরবর্তীতে দেওয়া আছে ডিস্ট্রিবিউটেড লোড 2 কিলোনিউটন পার মিটার, অর্থাৎ প্রতি মিটারে 2 কিলোনিউটন। তাহলে 2 মিটারে কত, তাহলে 2 মিটারে হচ্ছে এই 2 ইন্টু 2 কিলোনিউটন পার মিটার, প্রতি মিটারে 2 কিলোনিউটন। তাহলে 2 মিটারে কত, 2 মিটারে 2 ইন্টু 2। তাহলে এটা আমরা পেলাম বল, এটা এখানে পেলাম আমরা বল। এখন লম্ব দূরত্বটা কত হবে, লম্ব দূরত্বটি হবে লম্ব দূরত্ব হবে কত, যে এখানে দেওয়া আছে 1 প্লাস 1, অর্থাৎ কোন বিন্দুতে মোমেন্ট নিচ্ছি এ বিন্দুতে, তাহলে এ থেকে যেখানে ডিস্ট্রিবিউটেড লোড শুরু হয়েছে এই ডিস্টেন্সটুকু কত 1, আর আমরা জানি ডিস্ট্রিবিউটেড লোড কোথায় কাজ করে মাঝ বরাবর, তাহলে এই 1 আর এখানে 2 এর অর্ধেক হচ্ছে কত 1, এই কারণে দেওয়া হচ্ছে 1 প্লাস 1, যেহেতু আমরা জানি যে ডিস্ট্রিবিউটেড লোড বিমের মাঝ বরাবর কাজ করে। ওকে, তাহলে 40 কিলোনিউটন বল, এটা হচ্ছে পজিটিভ। তাহলে 40 ইন্টু এইখান থেকে এই বিন্দু থেকে এর ডিস্টেন্সটা কত 40 ইন্টু 1 প্লাস 2 ইন্টু কত 3, তাহলে 40 ইন্টু 3 প্লাস এখানে ট্রায়াঙ্গুলার লোড দেওয়া আছে, ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রফলটাই হচ্ছে তার বল, এখানে যে ক্ষেত্রফলটা দেওয়া আছে তার বল। তাহলে ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রফল আমরা জানি যে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, তাহলে হাফ সূত্রের আর হচ্ছে 3 আর 1 হচ্ছে 4 ইন্টু উচ্চতা হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে তার বল, এবার হচ্ছে লম্ব দূরত্ব। তার আগে কোথা থেকে নিতে হবে, এ থেকে, তাহলে ত্রিভুজ শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে শুরু হয়েছে, ডিস্টেন্স কত 2 আর 1 3 আর 1 4, তাহলে 4টা নিয়ে নিলাম 4 প্লাস, তাহলে এটা হচ্ছে কি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ থেকে যাচ্ছে কি বেজ থেকে এইদিকে, তাহলে এক ভাগ বা ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে কি 2b ভাগ 3, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 2b, এখানে b হচ্ছে কি ত্রিভুজটার ভূমি, 3 আর 1 4, তাহলে 2b 2 ইন্টু 4 ভাগ 3, আর আর এটা যাচ্ছে কি নিচ থেকে উপর দিকে, তাহলে এটা হবে কি মাইনাস, তাহলে আর ইন্টু ডিস্টেন্সটা কত 2 আর 1 3 আর 1 4 আর 3 7 ইন্টু 7 সমান 0। তাহলে এখানে আমরা ক্যালকুলেট করলেই পেয়ে যাব আর এই সমান 24.38 কিলোনিউটন। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। এখন আমরা আর ই এর মানটা কিভাবে বের করব, এটা আমরা সামেশন ভার্টিক্যাল ফোর্স হিসাব করে বের করতে পারি। সামেশন ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে লম্ব বরাবর বলের উপাংশ হচ্ছে 0, তাহলে উলম্ব বরাবর বলগুলো কি কি আছে, এখানে আর এ আছে, আর এ যাচ্ছে উপর দিকে, আমরা উপর দিকে যাচ্ছে এই জন্য পজিটিভ নিয়েছি, তাহলে আর এ যাচ্ছে উপর দিকে প্লাস আর ই যাচ্ছে উপর দিকে, নিচে কি কি আসছে 16 আসছে -16, এরপরে মাইনাস ডিস্ট্রিবিউটেড লোড কতটুকুর উপর আছে পুরোটাই হচ্ছে তার বল 2 কিলোনিউটন পার মিটার, প্রতি মিটারে 2 কিলোনিউটন, তাহলে 2 ইন্টু 2 সমান হচ্ছে -4, যেহেতু উপর থেকে নিচ দিকে আসছে এই কারণে মাইনাস নিয়েছি, যেহেতু আমরা ভার্টিক্যাল ফোর্স হিসাব করছি, এবং উপর দিকে গেলে পজিটিভ নিয়েছি, আর নিচ থেকে উপর থেকে যেহেতু নিচে আসছে এই কারণে মাইনাস নিয়েছি। এরপর হচ্ছে -40, উপর থেকে নিচ দিকে ক্রিয়া করতেছে, মাইনাস ত্রিভুজ আকৃতি লোডের ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রফলটাই হচ্ছে তার বল, আর যেহেতু উপর থেকে নিচ দিকে ক্রিয়া করতেছে এই কারণে মাইনাস। তো এখান থেকে আমরা আর নিলাম ক্যালকুলেশন করে 64 মাইনাস আর এটাকে এ পাশে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল
তাহলে এখানে আর এর সমান আমরা পেয়ে গেলাম 39.62 কিলোনিউটন। আশা করি সকলে বুঝতে পারছো। তাহলে এইভাবে আমরা এটা আবার আরিতে মোমেন্ট নিয়েও করা যায়, কিন্তু তার চাইতে এটা অপেক্ষাকৃত তুলনামূলকভাবে সহজ। তো সুতরাং আমরা দ্বিতীয় স্টেপে ভার্টিক্যাল ফোর্স হিসাব করে সহজে অপর সাপোর্টের প্রতিক্রিয়া বলটা কম সময়ে এবং নিখুঁতভাবে নির্ণয় করতে পারি। পরবর্তীতে আবার আরেকটি অঙ্ক দেখি আমরা। এই অঙ্কটিও আগের মতোই, জাস্ট এখানে ত্রিভুজটা উল্টা দিকে দেওয়া আছে এবং এই লোডটা বাম দিকে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা কি করব, তাহলে এই বিন্দুতে আমরা মুভমেন্ট নিই। তাহলে যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিব সেই বিন্দু সকল বীজগাণিতিক যোগফল হয়ে যাবে 0। তাহলে এই বিন্দুতে মুভমেন্ট নিলাম, তাহলে সামেশন এম এ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে প্রথমে এই লোডটা আছে, এই লোডটা কি, যে বিন্দুতে আমরা মুভমেন্ট নিচ্ছি তার বাম দিকে উপর থেকে নিচ দিকে ক্রিয়া করছে, তাহলে এই লোডটা অবশ্যই করবে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ আর কোনটা ক্লকওয়াইজ আমরা আগে নির্ণয় করে নিই। এই বিন্দুতে যেহেতু মুভমেন্ট নিচ্ছি সেহেতু সকল বীজগাণিতিক যোগফল 0। এটা হচ্ছে উপর থেকে নিচ দিকে ক্রিয়া করছে, সুতরাং এটা ঘুরবে ক্লকওয়াইজ, মানে পজিটিভ হবে। ডিস্ট্রিবিউটার লোডটাও হবে পজিটিভ। এটা হচ্ছে কি নিচ থেকে উপর দিকে ক্রিয়া করছে, তাহলে এটা ঘুরবে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কোনটা প্লাস মাইনাস আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে এই বিন্দুতে মুভমেন্ট নিচ্ছি, তাহলে ডিস্টেন্স হচ্ছে কত, লোড হচ্ছে 8, এটা হচ্ছে মাইনাস, কিন্তু ডিস্টেন্স হচ্ছে 2 প্লাস ট্রায়াঙ্গুলার লোড আছে। এরপরে ট্রায়াঙ্গুলার লোডের হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা, ক্ষেত্রফলটা হচ্ছে তার বল ইন্টু 1 প্লাস, যেহেতু এটা এখান থেকে শুরু হয়েছে এই কারণে 1 টাকে নিয়ে নিলাম, প্লাস এর ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বটাই হচ্ছে তার লম্ব দূরত্ব। তাহলে 1 প্লাস এইখানে হচ্ছে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ সুতরাং ফর্মুলা হচ্ছে বি ভাগ 3। তাহলে 1 প্লাস বি ভাগ 3, মানে এটার বি হচ্ছে 3 ভাগ 3। আশা করি বুঝতে পারছো। প্লাস এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার লোড 5 নিউটন পার মিটার, 5 নিউটন পার মিটার, প্রতি মিটারে 5 নিউটন। তাহলে 4 মিটারে কত, 5 ইন্টু 4। এই পুরোটাই হচ্ছে তার ডিস্ট্রিবিউটার লোডের মোট বিস্তৃত লোড বা বল, ইন্টু বল পাইলাম, লম্ব দূরত্ব করতে হবে। তাহলে এখান থেকে এই বিন্দুতে মুভমেন্ট নিয়েছি, তাহলে এ থেকে হিসেব করতে হবে দূরত্ব। তাহলে 3 আর 1 কত 4, প্লাস ডিস্ট্রিবিউটার লোড কাজ করে বিমের মাঝ বরাবর, তাহলে 4 এর অর্ধেক, এই কারণে 4 প্লাস 4 ভাগ 2 মাইনাস আরবি। আরবি থেকে ডিস্টেন্সটা কত, 3 আর 1 4 আর 4 8 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা আরবি সমান পেয়ে গেলাম। এবারে আমরা ভার্টিক্যাল ফোর্স হিসাব করব। ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, উপর থেকে গেলে আমরা নিয়েছি পজিটিভ। তাহলে উপর দিকে কি কি বল যাচ্ছে, আর এ যাচ্ছে এবং আরবি যাচ্ছে, দুটো পজিটিভ নিয়েছি। নিচে কি আসতেছে 8 নিউটন, এই কারণে এটা মাইনাস নিয়েছি। আবার আসছে ট্রায়াঙ্গুলার লোডটা নিচ দিকে দেওয়া করছে, ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রফলটা হচ্ছে তার বল, ট্রায়াঙ্গুলার লোডের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণিত ভূমি গুণিত উচ্চতা। এটার ভূমি হচ্ছে 3, এখানে ভূমি 3 এবং উচ্চতা হচ্ছে এখানে 3। আর প্লাস এটা নিচের দিকে আসছে ডিস্ট্রিবিউটার লোড, ডিস্ট্রিবিউটার লোডের মোট বিস্তৃত লোডটাই হচ্ছে তার বল, মোট বিস্তৃত লোড হচ্ছে 5 নিউটন পার মিটার 4 মিটারের উপরে, অর্থাৎ প্রতি মিটারে হচ্ছে 5 নিউটন। তাহলে 4 মিটারে কত, 5 ইন্টু 4, 5 ইন্টু 4, এই পুরোটাই হচ্ছে তার মোট বল ডিস্ট্রিবিউটেড লোডের। তাহলে এখান থেকে আমরা আর বি এর মানটা বের করেছিলাম, তাহলে আর এর মানটা পেয়ে যায় কত, 18.37 নিউটন। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। তাহলে অঙ্কগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে আশা করি সহজেই সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। সময় যেহেতু স্বল্প, কমেন্ট দেখে উত্তর দেওয়া সম্ভব না। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা ক্লাস মোটামুটি শেষের দিকে চলে আসছি, বই যেহেতু শেষের পথে, এখন আমরা রিভিউ ক্লাস করতেছি। তো তোমাদের পরবর্তীতে কোন অধ্যায়ের উপরে রিভিউ ক্লাস প্রয়োজন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেই অধ্যায়ের উপরে একটা রিভিউ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি কোনো অধ্যায়ে বা চ্যাপ্টারে প্রবলেম থেকে থাকে সেই চ্যাপ্টারের নাম উল্লেখ করবে, আমি সেই চ্যাপ্টারের উপরে পরবর্তীতে রিভিউ ক্লাস নিব ইনশাআল্লাহ। আর আমি প্রথম থেকে ধারাবাহিকভাবে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বিষয়টি আলোচনা করেছি। আমার ক্লাসগুলো তোমার কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বাড়ির কাজ তোমাদের জন্য রয়েছিল আগে থেকেই মুম্বাই সংক্রান্ত বিগত 5 সালের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সমমানী পরীক্ষার অঙ্কের সমাধান করা। আর তোমাদের যে বাড়ির কাজগুলো দেওয়া হয়েছিল বাড়ির কাজগুলো অবশ্যই করবে, এবং তোমাদের যে সেশনাল খাতা আছে সেই খাতায় অঙ্কগুলো করবে এবং তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। তোমরা পরবর্তীতে যদি এই ক্লাসটি আবার দেখতে চাও তাহলে তোমাদের ভিজিট করতে হবে www.skills.gov.bd/dt তে। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনায় আল্লাহ হাফেজ।